ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সিতে আজকে আমরা পার্ট বি থেকে একটা চ্যাপ্টার স্টার্ট করব। পার্ট বির ফার্স্ট চ্যাপ্টার আমরা আগে করেছি, অর্থাৎ অলাভজনক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী, যেখানে আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট এইগুলো করেছিলাম। আজকে আমরা পার্ট বির নেক্সট চ্যাপ্টার অর্থাৎ পার্ট বির চ্যাপ্টার 9, টোটাল চ্যাপ্টার 9, যেটা পার্ট বি থেকে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, অসম্পূর্ণ তথ্যাদি থেকে হিসাবসমূহ, এই চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আজকে আমরা দেখে নেব। এই চ্যাপ্টারের কি কি থিওরিটিক্যাল কোশ্চেন আমাদের করতে হবে সেটা আগে আমরা দেখে নিই। দেখো, কোশ্চেনগুলো আমি পরপর লিখেছি। ফার্স্ট হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম? অসম্পূর্ণ তথ্যাদি মানেই কিন্তু সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি, ডাবল এন্ট্রি সিস্টেমের ভিডিও আমরা দেখেছি। আজকে আমরা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করব। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম? নাম্বার 2, classifications of single entry system. Number 3, features of single entry system. Advantages and disadvantages of single entry system. Number 4 আর 5 এ advantages and disadvantages, আর নাম্বার 6 এ দুটো ডিফারেন্স আমরা এই চ্যাপ্টার থেকে পড়ব। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড ডাবল এন্ট্রি সিস্টেমের ডিফারেন্স, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট অ্যান্ড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের ডিফারেন্স। তো ধীরে ধীরে আমরা থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আজকে আলোচনা করে নেব। ছোট আয়তনের কারবারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে ট্রানজাকশানের সংখ্যা কম এবং সেখানে হিসাব নিকাশের জটিলতাও বিশেষ লক্ষ্য করা যায় না। তাই সেই সব প্রতিষ্ঠানে হিসাব নিকাশ সাধারণত কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে রাখা হয় না। এই সব প্রতিষ্ঠান নিজ প্রয়োজনে হিসাবপত্র রক্ষণাবেক্ষণ করে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে এদের কিন্তু কোনো ধারণা থাকে না। ফলে এই সব প্রতিষ্ঠান তাদের হিসাব নিকাশের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে না। তারা কি করে না, প্রচলিত ধারণায় একটা অসম্পূর্ণ তথ্যভিত্তিক হিসাব নিকাশ পদ্ধতি, যেটাকে বলে ইনকমপ্লিট অ্যাকাউন্টিং সিস্টেম, একতরফা দাখিলা পদ্ধতি, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম নামেও যেটি পরিচিত, সেই পদ্ধতিতে হিসাব নিকাশ করে থাকে। প্রকৃতপক্ষে এই পদ্ধতি হিসাব নিকাশের কোনো পদ্ধতিই নয়। এই যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আমরা করব সেটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে কোনো পদ্ধতি নয়। এটি একটি অসম্পূর্ণ পদ্ধতি, ইটস আ ইনকমপ্লিট। কার ইনকমপ্লিট? ডাবল এন্ট্রি সিস্টেমের। অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেমের ইনকমপ্লিট রেকর্ড যদি আমরা করি সেটাই হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলতে কী বোঝায়, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের কাকে বলে। জেনারেলি সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের কোনো সুনির্দিষ্ট ডেফিনিশন দেওয়া যায় না, তবে বিভিন্ন সময়ে বিভিন্ন হিসাবশাস্ত্রবিদগণ একতরফা দাখিলা পদ্ধতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সেরকমই একজন ব্যক্তির আমরা ডেফিনিশন দেখে নেব। E.L. কোহলার, তিনি কি বলেছিলেন? অ্যাকর্ডিং টু E.L. কোহলার, এ সিস্টেম অফ বুক কিপিং ইন উইচ অ্যাজ এ রুল only records of cash and of personal accounts are maintained. It is always incomplete double entry varying with the circumstances. মানে কি না, একতরফা দাখিলা পদ্ধতি এমনই একটি হিসাবরক্ষণ পদ্ধতি যেখানে কেবলমাত্র নগদ এবং ব্যক্তিক হিসাবগুলো মানে ক্যাশ অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টসগুলোই মেনটেন করা হয়, এবং এটি সর্বদাই অসম্পূর্ণ দুতরফা দাখিলা, ইটস অলওয়েজ ইনকমপ্লিট ডাবল এন্ট্রি, যেটা পরিস্থিতি অনুযায়ী
চেঞ্জ হয়, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অর্থাৎ এক একটা প্রতিষ্ঠান তার সুবিধা অনুযায়ী এক এক রকমভাবে হিসাব যে অ্যাকাউন্টসগুলো রাখতে পারে। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা ইএল কোহলারের ডেফিনেশনটা বলতে পারি, এ সিস্টেম অফ বুককিপিং ইন উইচ অ্যাজ আ রুল অনলি রেকর্ডস অফ ক্যাশ অ্যান্ড অফ পার্সোনাল অ্যাকাউন্টস আর মেনটেন্ড। It is always incomplete double entry varying with circumstances. এরপর আমরা কোশ্চেন নাম্বার 2 অর্থাৎ ক্লাসিফিকেশনগুলো দেখে নেব। প্রথম বলছে 3 রকমের ক্লাসিফিকেশন হয়, অর্থাৎ 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে পিওর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, মানে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি। সেখানে কি, এখানে কেবলমাত্র পার্সোনাল অ্যাকাউন্টসগুলোই রাখা হয়। পিওর সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টগুলোই মেনটেন করা হয়। নেক্সট সিম্পল সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, যেখানে শুধুমাত্র ক্যাশবুক আর পার্সোনাল অ্যাকাউন্টই মেনটেন করা হয়। আর নাম্বার 3তে বলছে কোয়াসি, মানে আধা। সেখানে কি কি রাখা হয়, ক্যাশবুক, পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড সাম সাবসিডিয়ারি বুকস, মানে প্রতিষ্ঠান তার সুবিধা মতন কিছু সাহায্যকারী বই মেনটেন করে। সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠানগুলো এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মেনে চলে? না, আমরা বলতে পারি যে ক্ষুদ্র এবং মাঝারি আয়তনের এক মালিকি কারবার, অংশীদারি কারবার এবং যৌথ পারিবারিক কারবার, যেগুলো ক্ষুদ্র এবং মাঝারি আয়তনের, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মেনটেন করে। আর বিভিন্ন ক্ষুদ্রায়তন কারবারি প্রতিষ্ঠান, যেমন সবজি বিক্রেতা, ফেরিওয়ালা, মুদিখানার দোকান, এরা সাধারণত এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মেনটেন করে। যেসব কারবারি প্রতিষ্ঠানে অভিজ্ঞ হিসাবরক্ষক নিয়োগ করা হয় না, অর্থাৎ কোনো দক্ষ একজন অ্যাকাউন্টেন্ট রাখা হয় না, সেই প্রতিষ্ঠানও কিন্তু এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মেনটেন করে। আর কে বলছে, যেসব কারবারি প্রতিষ্ঠানে হিসাব নিকাশের তথ্যাবলী গোপন রাখা হয়, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান চায় তাদের অ্যাকাউন্টসের যে সিক্রেসি সেটা মেনটেন করবে, গোপনীয়তা বজায় রাখবে, তারাও কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেমে হিসাব রাখে না। যেসব কারবারি প্রতিষ্ঠানের আয়কর, বিক্রয় কর এগুলো সংক্রান্ত বিষয়গুলির ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা বিশেষ দেখা যায় না। যেসব প্রতিষ্ঠান দুতরফা দাখিলা পদ্ধতির জটিলতাকে এড়িয়ে চলতে চায়। আর যেসব প্রতিষ্ঠানে জেনারেলি ক্যাশ ট্রানজাকশানই বেশি হয়ে থাকে, এই সমস্ত প্রতিষ্ঠান সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে তাদের হিসাব রেখে থাকে। তাহলে আমরা কোন কোন ক্ষেত্র সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে হিসাব রাখে সেটাও আলোচনা করে নিলাম। এরপর দেখব এর ফিচার্স, বৈশিষ্ট্যগুলো। প্রথম ফিচার্স কি বলছে, ইনকমপ্লিট রেকর্ডস, অসম্পূর্ণ তথ্য। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতির মতন প্রতিটি ট্রানজাকশন ডেবিট ও ক্রেডিট দুটি দিকের হিসাব সঠিকভাবে রাখা হয় না, ফলে হিসাব নিকাশের ক্ষেত্রে প্রাপ্ত যে তথ্যসমূহ সেটা ইনকমপ্লিটই রয়ে যায়। অর্থাৎ একটা ট্রানজাকশানে ডেবিট এবং ক্রেডিট দুটো দিকই কিন্তু এখানে রাখা হয় না। নাম্বার 2, মেনটেন পার্সোনাল অ্যাকাউন্টস, ব্যক্তিক সম্পর্কিত হিসাব রক্ষণ। এখানে বাকি যে দুটো হিসাব আছে, যে সম্পত্তির হিসাব এবং নামিক হিসাব, মানে রিয়েল অ্যাকাউন্ট আর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এগুলো কিন্তু মেনটেন করা হয় না, শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টসের হিসাবগুলোই মেনটেন করা হয়ে থাকে। মেনটেনেন্স অফ ক্যাশবুক, নগদান বই রক্ষণাবেক্ষণ। সাধারণত এই পদ্ধতিতে কারবারি প্রতিষ্ঠানে নগদ লেনদেন তৎসহ ব্যক্তিগত নগদ লেনদেনগুলি লিপিবদ্ধকরণের উদ্দেশ্যে একটি নগদান বই রাখা হয়, অর্থাৎ একটা ক্যাশ বুক মেনটেন করা হয়। নেক্সট, ওয়্যার অ্যাপ্লিকেবল, কোথায় প্রযোজ্য, এটা আমরা এক্ষুনি দেখে নিলাম যে কোন কোন ক্ষেত্রে এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মেনটেন করা হয়।
নেক্সট ফিনান্সিয়াল রেজাল্টস, আর্থিক ফলাফল। এই পদ্ধতিতে কি করা হয় না, প্রতিষ্ঠানের যে ক্লোজিং ক্যাপিটাল, সেই ক্লোজিং ক্যাপিটালের সাথে ড্রয়িংস যোগ করে তার থেকে ফার্দার ক্যাপিটাল, অর্থাৎ বিজনেসে যদি আরও কোনো ক্যাপিটাল ইন্ট্রোডিউস করা হয় সেই ফার্দার ক্যাপিটাল লেস করে এবং তার থেকে ওপেনিং ক্যাপিটাল বাদ দিয়ে লেস করে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল বা লাভ ক্ষতি, প্রফিট বা লস ক্যালকুলেট করা হয়। তাহলে কিভাবে এখানে প্রতিষ্ঠানের প্রফিট বা লস ক্যালকুলেট করা হয়, এটা আমাদের অঙ্কতেও লাগবে এবং অনেক সময় এই ফর্মুলাটা 1 মার্কসের কোয়েশ্চেনেও দেয়। ক্লোজিং ক্যাপিটাল প্লাস ড্রয়িংস মাইনাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল। আপাতত তোমরা এই ফর্মুলাটা মনে রাখো, যখন আমরা অঙ্ক করব এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের, তখন এই ফর্মুলাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পয়েন্ট বলছে ফিনান্সিয়াল পজিশন, মানে আর্থিক অবস্থা। হিসাবকালের শেষে সম্পত্তি ও দায় সমূহের আনুমানিক মূল্য হিসাব করার জন্য এই প্রতিষ্ঠান কিন্তু ব্যালেন্স শিট তৈরি করে না। ব্যালেন্স শিটের পরিবর্তে এরা কী করে, তারই সিমিলার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলে একটা হিসাব রাখে। তারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলে একটা আর্থিক অবস্থা নিরূপণ করে। তাহলে এটাও মনে রাখবে, আমরা অঙ্কও করব, দেখবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলে আমরা অঙ্ক করব। তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে এরা ব্যালেন্স শিট তৈরি করে না, তার পরিবর্তে সেমভাবে অর্থাৎ সিমিলার ওয়েতে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করে। নাম্বার 7, ডিপেন্ডেন্স অন অরিজিনাল ভাউচার্স, মূল দলিলের ওপর নির্ভরশীলতা। সাধারণত এই পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনেক সময়ই মূল দলিলের ওপরে নির্ভর করতে হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ পারচেজ যখন করে তখন একজন মালিক হিসাব বইতে লেনদেনগুলিকে লিপিবদ্ধ না করে উক্ত লেনদেনের চালান মানে ইনভয়েসগুলো যত্ন সহকারে রেখে দেয়। হিসাবকালের শেষে সমস্ত ওই ধরনের চালানগুলোর টোটাল থেকে ওই হিসাবকালে সংঘটিত টোটাল ক্রয়ের পরিমাণ রাখি। কারণ দেখো, যখন তুমি কোনো ক্যাশে পারচেস করছো তাহলে তোমার অ্যাকাউন্টস কী হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কিন্তু এই প্রতিষ্ঠান তো কোনো নমিনাল অ্যাকাউন্ট রাখে না। আর আমরা জানি যে পারচেস অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, তাহলে কোনো পারচেস অ্যাকাউন্ট এরা মেনটেন করে না। হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন করে, ক্যাশে সমস্ত পারচেসগুলো দেখানো হচ্ছে, কিন্তু টোটাল পারচেস কত হচ্ছে সেটা তো ক্যাশ বুক থেকে জানা সম্ভব নয়, কারণ ক্যাশ বুকে আরও অন্য অনেক এন্ট্রি থাকে, শুধু পারচেস থাকে না। তাহলে সেক্ষেত্রে টোটাল পারচেস কত হয়েছে সেটা কিভাবে প্রতিষ্ঠানটা জানবে না, তারা যত পারচেস হচ্ছে সেই ইনভয়েসগুলো প্রপার ডেট এবং প্রপার ভাউচার নাম্বার দিয়ে সংরক্ষিত করে রাখে, অর্থাৎ ঠিকভাবে রেখে দেয়। পরবর্তীকালে সেই ভাউচার থেকে তার অ্যামাউন্টগুলো টোটাল করে তারা বুঝতে পারে যে সেই প্রতিষ্ঠানে কতটা পারচেস হয়েছে। সেমভাবেই তারা সেলগুলো ক্যালকুলেট করে। তাহলে এইভাবে তারা নমিনাল অ্যাকাউন্ট মেনটেন না করে ভাউচারের ওপর ডিপেন্ড করে তারা প্রতিষ্ঠানে কতটা পারচেস বা কতটা সেল বা অন্যান্য যে সমস্ত নমিনাল অ্যাকাউন্ট রিলেটেড যা কিছু আছে সেগুলো মেনটেন করে থাকে। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের ফিচার্স। এরপর আমরা লাস্ট দুটো থিওরি অর্থাৎ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখে নেব। প্রথম অ্যাডভান্টেজ বলছে সিম্পল মেথড। এখানে তো দুতরফা দাখিলা পদ্ধতির কোনো জটিলতাই নেই, তাহলে এই মেথডটা একেবারেই সিম্পল একটা মেথড। নেক্সট, লেস এক্সপেন্সিভ। এই পদ্ধতিতে হিসাব রক্ষণের জন্য কোনো দক্ষ হিসাবরক্ষকের প্রয়োজন হয় না, ফলে দুতরফা দাখিলা পদ্ধতির তুলনায় এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের হিসাব নিকাশকরণের ব্যয় অনেকটাই কম। নাম্বার 3, ইকোনমি অফ টাইম, সময় সাশ্রয়। এই পদ্ধতিতে হিসাব নিকাশের ক্ষেত্রে যেহেতু হিসাবপত্র রক্ষণের বইয়ের সংখ্যা অর্থাৎ নাম্বার অফ অ্যাকাউন্টস অনেক কম, তুলনামূলকভাবে কম, ফলে হিসাব নিকাশের সময়ও কম লাগে।
ছোট প্রতিষ্ঠানের পক্ষে উপযুক্ত। আমরা যে আগেই বলেছি যে ছোট প্রতিষ্ঠান যাদের ট্রানজাকশনের সংখ্যা কম, যাদের দুতরফা দাখিলা পদ্ধতি জটিলতা রাখতে চায় না, সেই সমস্ত প্রতিষ্ঠানে এই সিঙ্গল এন্ট্রি সিস্টেম খুবই সুটেবল। হিসাব নিকাশের গোপনীয়তা, সিক্রেসি অফ অ্যাকাউন্টিং। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব নিকাশের ক্ষেত্রে বহু সংখ্যক কর্মচারীর প্রয়োজন পড়ে না, মালিক নিজেই হিসাব নিকাশের কাজ সম্পাদন করতে পারে, ফলে প্রতিষ্ঠানের হিসাব নিকাশের ক্ষেত্রে বহু তথ্যই গোপন রাখা সম্ভব হয়। নেক্সট কি বলছে না, হিসাব রক্ষণের নীতির পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন নেই। নো নিড অফ অ্যাডিকুয়েট নলেজ অফ প্রিন্সিপালস অফ বুককিপিং। এটি অত্যন্ত সরল পদ্ধতি, তাই এই হিসাব নিকাশের তথ্যগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য এবং লেনদেনগুলি লিপিবদ্ধ করার জন্য কোনো বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না। তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিলাম, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা ভালো করে পড়ব, কারণ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের অ্যাডভান্টেজের থেকে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাই বেশি। প্রথম, এরিথমেটিক্যাল অ্যাকুরেসি ক্যান নট বি ভেরিফাইড। গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় না। যেহেতু ডেবিট ক্রেডিট দুটো দিকই রেকর্ড আমরা করছি না, তাই সেক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে পারবো না। তাহলে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত যদি আমি না করতে পারি, তাহলে কিন্তু এরিথমেটিক্যালি আমার হিসাবটা অ্যাকিউরেট কিনা সেটা আমরা ভেরিফাই করতে পারবো না। নাম্বার 2, কারেক্ট ফিনান্সিয়াল রেজাল্টস ক্যান নট বি নোন। প্রকৃত আর্থিক ফলাফল জানা যায় না। এই পদ্ধতিতে শুধুমাত্র যে সমস্ত নমিনাল অ্যাকাউন্টস আছে সেগুলো উপেক্ষিত হয়, অর্থাৎ সেগুলো আমরা রেকর্ড করি না। ফলে হিসাবকালের শেষে ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতির হিসাব, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রস্তুত করা যায় না, কারণ প্রফিট অ্যান্ড লস রিলেটেড এন্ট্রি অ্যাকাউন্টস হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা যখন নমিনাল অ্যাকাউন্টসই রাখছি না, তাহলে সেক্ষেত্রে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও ক্যালকুলেট করতে পারি না। তাহলে ফলে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল বা সঠিক যে প্রফিট বা লস সেটা সেই পরিমাণটা জানা সম্ভব হয় না। নেক্সট, ডিফিকাল্ট টু অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ বিজনেস। ভ্যালু অফ বিজনেস মানে হচ্ছে গুডউইল। বিজনেসের ভ্যালু কিসে আমরা বুঝতে পারি? গুডউইলে, অর্থাৎ বিজনেসের সুনাম। তাহলে সেটার মূল্য সঠিকভাবে নির্ধারণ করা যায় না। নাম্বার 4 বলছে অ্যাবসেন্ট অফ ইন্টারনাল চেক সিস্টেম। এই পদ্ধতিতে অভ্যন্তরীণ পরীক্ষা ব্যবস্থা রাখা অসম্ভব বলে বিভিন্ন ধরনের ভুল জুয়াচুরির সম্ভাবনা রয়ে যায়, যা উদ্ধার করা খুবই কঠিন। নেক্সট বলছে ল্যাক অফ কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক বিশ্লেষণের অভাব। এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফলের সঙ্গে পূর্ববর্তী কোনো হিসাবকালের আর্থিক ফলাফলের তুল্যমূল্য বিচার বিশ্লেষণ সম্ভব নয়। কেন না, কারণ লেনদেনগুলি হিসাব নিকাশ অসম্পূর্ণ এবং সম্পত্তি ও দায়ের নির্ধারিত মূল্য অধিকাংশ ক্ষেত্রেই অনুমান ভিত্তিক, বাস্তব নির্ভর নয়। নেক্সট বলছে রিয়েল ফিনান্সিয়াল পজিশনস ক্যান নট বি ডিটারমাইন্ড। প্রকৃত আর্থিক অবস্থা নির্ধারণ করা যায় না। এটা তো আমরা বারবারই বলেছি যে যেহেতু এখানে এই পদ্ধতিতে কোনো দেনাদার পাওনাদার নগদান বই ছাড়া অন্য কোনো সম্পত্তি বা দায়ের হিসাব রাখা হয় না, তাই হিসাবকালের শেষে ব্যালেন্স শিট প্রস্তুত করা যায় না, আর ব্যালেন্স শিট থেকেই আমরা ফিনান্সিয়াল পজিশন জানতে পারি। তাই এখানে কিন্তু প্রকৃত আর্থিক অবস্থা নির্ধারণ করা যায় না। Very important points, not applicable in case of companies. ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী কোনো যৌথ মূলধনী কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে তাদের হিসাব নিকাশ রাখতে পারবে না। এটা সম্পূর্ণই ইনকমপ্লিট অ্যান্ড আনসাইন্টিফিক সিস্টেম, অসম্পূর্ণ এবং অবৈজ্ঞানিক পদ্ধতি। আর লাস্ট পয়েন্ট, নট অ্যাকসেপ্টেবল বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক অস্বীকৃত। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে সরকার, আয়কর কর্তৃপক্ষ, বিক্রয়কর কর্তৃপক্ষ, ব্যাংক প্রভৃতি সংস্থা এই পদ্ধতিকে স্বীকার করে না।
তাহলে গভর্নমেন্ট এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যাকসেপ্ট করে না। তাহলে এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিলাম। তাহলে এর প্রথম 5টা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিলাম। ডিফারেন্স যে দুটো আছে সেগুলো আমরা পরে, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের প্রবলেম মানে অঙ্ক করার পর তারপর আলোচনা করব, তাহলে তোমাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। তাহলে নেক্সট দিন আমরা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের দুরকম পদ্ধতি হয়, সেই দুরকম পদ্ধতির প্রথম পদ্ধতিটা আমরা দেখে নেব। অর্থাৎ দুরকমভাবে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করা হয়। প্রথমটা বলছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড, আর দ্বিতীয়টা হচ্ছে কনভার্সন মেথড। তো নেক্সট দিন আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেথড নিয়ে আলোচনা করব।